দীপ্ত আলাপে অর্থনীতির গত পর্বে আমরা ডিমান্ড ফাংশন নিয়ে আলোচনা করেছি এবং সেখানে বলেছি মুভমেন্ট অ্যালং দ্য ডিমান্ড কার্ভ। এই পর্বে আমরা সেটেরিস প্যারিবাস ক্লজটা ভাঙব। কেন ভাঙব এই প্রশ্নটা গত পর্বে আমরা শিক্ষার্থীদেরকে জিজ্ঞেস করেছি। এর পূর্ণ ধারণাটা আমরা এই পর্বে দেখার চেষ্টা করব। তাহলে আসুন শুরু করা যাক। দীপ্ত আলাপে অর্থনীতির 18তম পর্বে সবাইকে শুভেচ্ছা। আমি আসরার চৌধুরী। আজকের পর্বে আমরা ডিমান্ড ফাংশানে যে সেটেরিস প্যারিবাস ক্লজটা আমরা ইন্ট্রোডিউস করেছিলাম গত পর্বে, সেটা আজকে ভাঙলে দেখা যাবে সিদ্ধান্তে আমাদের কিভাবে সেটার প্রভাব ফেলে। আসুন শুরু করা যাক। আমাদের ডিমান্ড ফাংশনটা আমরা কিভাবে লিখেছিলাম গত পর্বে? কোয়ান্টিটি ডিমান্ডেড অফ এক্স ইজ আ ফাংশন অফ দ্য প্রাইস অফ এক্স, এক্সের নিজস্ব দাম, প্রাইস অফ রিলেটেড গুডস পিজেড, আর হলো ওই পার্টিকুলার সময়ে হাউসহোল্ডের আয়ের উপর নির্ভর করছে। আমরা মডেলের সুবিধার্থে আমরা গত পর্বে শুধুমাত্র পি অফ এক্সের প্রভাবটা দেখেছি কোয়ান্টিটি ডিমান্ডেড অফ এক্সের উপর, বাকি দুটার প্রভাব দেখি নাই। আজকে আমরা সেটার প্রভাব দেখব, তবে আমরা একটু ভিন্নভাবে দেখব। পাঠ্যপুস্তকে যেভাবে করা হয় আমরা সেটা পরে দেখব, তার আগে আমরা একটু বিল্ড আপ করব। কারণ আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি যেটা দেখেছি, এইভাবে যদি আমরা বিল্ড আপ করি, শিক্ষার্থীদের মধ্যে ইনটিউটিভলি চিন্তাভাবনা করাটা সহজ হয়। এবার শুরু করি। তাহলে আমরা গত পর্বের ডিমান্ড ফাংশনটা আমরা লিখেছিলাম কোয়ান্টিটি ডিমান্ডেড অফ এক্স ইজ আ ফাংশন অফ দ্য প্রাইস অফ এক্স, সেটেরিস প্যারিবাস। এখন আমরা বলছি প্রাইস অফ রিলেটেড গুডস, সম্পর্কিত দ্রব্যের দাম অথবা আয় পরিবর্তিত হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে তিনটা জিনিস কিন্তু একসাথে পরিবর্তিত হতে পারে না। যদি হয় আমাদের পক্ষে তুলনা করা খুব কষ্টসাধ্য হবে, আমাদের পক্ষে মডেল তৈরি করা খুব কষ্টসাধ্য হবে। তাহলে আমরা এখন ধরি যে সম্পর্কিত দ্রব্যের দাম বদলাচ্ছে। এই বদলানোর ফলে কোয়ান্টিটি ডিমান্ডেড অফ এক্সের উপর কী প্রভাব ফেলছে, এইটা যদি আমরা বলি, তাহলে আমাদের কোয়ান্টিটি ডিমান্ডেড অফ এক্সের ফাংশনটা আমরা কীভাবে লিখতে পারি দেখি। কোয়ান্টিটি ডিমান্ডেড অফ এক্স ইজ আ ফাংশন অফ দ্য প্রাইস অফ জেড, সেটেরিস প্যারিবাস। লক্ষ্যের বিষয় প্রাইস অফ এক্স এখানে অপরিবর্তিত, লক্ষ্য করার বিষয় আয় অপরিবর্তিত। তখন আমরা কার্যত কী করছি? শুধুমাত্র সম্পর্কিত দ্রব্যের দাম কিভাবে এক্সকে প্রভাবিত করছে সেটাই দেখছি। আমরা কার্যত কিন্তু আরেকটা ডিমান্ড ফাংশনই তৈরি করছি সেটেরিস প্যারিবাস ক্লজ দিয়ে। তাহলে আমাদের কোয়ান্টিটি ডিমান্ডেড অফ এক্স হচ্ছে আমাদের কি? ব্রয়লার মুরগি ইজ আ ফাংশন অফ দ্য প্রাইস অফ জেড, সম্পর্কিত দ্রব্য। সম্পর্কিত দ্রব্য বা রিলেটেড গুডসটা কি? ব্রয়লার মুরগির সাথে যদি আমরা দেখি, যেমন আমি একটা চশমা পরে আছি, চশমার দাম উঠানামা করছে, এই উঠানামাটা কি ব্রয়লার মুরগির চাহিদাকে প্রভাবিত করবে? প্রভাবিত করবে না। সম্পর্কিত দ্রব্য যদি আমরা বলি বা রিলেটেড গুডস, যা ব্রয়লার মুরগির চাহিদাকে প্রভাবিত করতে পারবে, এটাকে আমরা দুটা ভাগে ভাগ করতে পারি। একটি ভাগ হচ্ছে এটাকে আমরা বলি বিকল্প দ্রব্য, ইংরেজিতে বলে সাবস্টিটিউট গুডস। আরেকটা হচ্ছে এটাকে আমরা বলি পরিপূরক বা কমপ্লিমেন্ট গুডস। এখন আমাদের সামনে দুটো গুডস আছে, এক্স আর ওয়াই। এক্স আর ওয়াই যদি একটার বিকল্প হয়, তাহলে এদের মধ্যে ম্যাথমেটিক্যাল অপারেটর যদি আমরা একটা প্রয়োগ করতে চাই, কিভাবে লিখতে পারি? হয় আমরা এক্স কনজিউম করব অথবা ওয়াই। তাহলে এক্স ওয়াইয়ের বিকল্প বা সাবস্টিটিউট, উল্টাটাও সত্য, ওয়াই এক্সেরও সাবস্টিটিউট বা বিকল্প। আরেকটা হতে পারে ব্রয়লার মুরগি যদি আমাদের এক্স দ্রব্য হয়, ব্রয়লার মুরগি তো আমরা শুধু মুরগি খাবো না, মুরগি একটা তরকারি বানাবো। তরকারি বানাতে গেলে আমাদের মশলা লাগবে, আমাদের তেল লাগবে, আমাদের অনেক কিছুই লাগবে, আলু লাগবে। তাহলে ব্রয়লার মুরগি
যদি আমরা ভোগ করতে চাই আমাদের সাথে কিছু একটা দ্রব্য লাগবে। এটা ধরলাম ব্রয়লার মুরগির উপকরণ, এটাকে আমরা জেড নাম দিলাম। তাহলে এই দুটো দ্রব্যের সম্পর্কটা কি হবে? যদি এক্স আর ওয়াই দিয়ে আমরা হিসাব করি, এক্স অর ওয়াই তো হবে না, কমপ্লিমেন্টস মানে একসাথে আমরা ভোগ করছি। তাহলে এদের ম্যাথমেটিক্যাল অপারেটর যদি আমরা দেই তাহলে হবে এক্স অ্যান্ড ওয়াই। এই কথা বলার উদ্দেশ্যটা কি? এই কথা বলার উদ্দেশ্যটা হচ্ছে এক্স হচ্ছে আমাদের ব্রয়লার মুরগি, এক্সের বিকল্প হচ্ছে তেলাপিয়া। বাংলাদেশে ব্রয়লার মুরগির দাম পার কেজি আর তেলাপিয়ার দাম মোটামুটি কাছাকাছি। এখন দেখা যাক, যদি মিজানের ভাই বোনরা মুরগি না খান তাহলে কি করবেন? তারা এটার বিকল্প তেলাপিয়া মাছ খাবে। এখন দেখি তো তেলাপিয়ার মাছ এটার দাম কিভাবে মুরগির দামকে প্রভাবিত করছে। তেলাপিয়া হচ্ছে সাবস্টিটিউট, বিকল্প। তেলাপিয়ার মাছের দাম বেড়ে গেল, পিজেড বেড়ে যাচ্ছে। পিজেড বেড়ে গেলে কি হবে? মিজানের মা তখন হিসাব করবেন, আরে এই সপ্তাহে তো আমরা আর তেলাপিয়া কম খেতে হবে। কম খেলে উনি ওটা ব্যালেন্স করবেন কি করে? উনি অবশ্যই মুরগি সেই সপ্তাহে বেশি ক্রয় করবেন। তাহলে কি হচ্ছে? তেলাপিয়ার দামে বেড়ে গেল, মুরগির চাহিদা বেড়ে গেল। উল্টাটাও হতে পারে, যদি তেলাপিয়া মাছের দাম কমে যায় তাহলে কি হবে? মিজানার মা দেখবেন যেহেতু তেলাপিয়া মাছের দাম কমে গেছে, এই সপ্তাহে আমরা মুরগি একটু কম খাই। সম্পর্কটা তাহলে কি? সম্পর্কটা কিন্তু একমুখী, সম্পর্কটা হচ্ছে পজিটিভ, সম্পর্কটা হচ্ছে ধনাত্মক। এখন আমরা একটা চিত্র দেখব যেটা সাধারণত টেক্সট বুকে লেখা থাকে না, এটা দেখি আমরা। এই চিত্রে কি দেখছি আমরা? ওয়াই অ্যাক্সিসে আছে পিজেড, প্রাইস অফ রিলেটেড গুডস। এক্স অ্যাক্সিসে ওইটাই আছে, কোয়ান্টিটি ডিমান্ডেড অফ এক্স। এক্স হচ্ছে আমাদের ব্রয়লার মুরগি। যেহেতু জেড আর এক্স একটার সাবস্টিটিউট, একটা আরেকটার বিকল্প, সেই জন্য ডিমান্ড কার্ভটা এখন আপওয়ার্ড স্লোপিং। প্রশ্ন হচ্ছে আপওয়ার্ড স্লোপিং ডিমান্ড কার্ভ কীভাবে থাকে? আমরা তো ল অফ ডিমান্ডে জানি এটা তো সবসময় ঋণাত্মক হবে, ডাউনওয়ার্ড স্লোপিং হবে না। কারণটা হচ্ছে পিজেড আর কিউডিএক্স দুই দ্রব্য কিন্তু এই, এবং পিজেড পজিটিভলি কিউডিএক্সকে প্রভাবিত করছে। সেই জন্যে আমরা আপওয়ার্ড স্লোপিং ডিমান্ড কার্ভ পাচ্ছি যদি আমরা ওয়াই অ্যাক্সিসে পিজেড রাখি, যেখানে পিজেড হচ্ছে সাবস্টিটিউট, এবং এদের মধ্যে একটা ধনাত্মক সম্পর্ক দেখছি আমরা। রিলেটেড গুডস বা সম্পর্কিত দ্রব্য শুধুমাত্র সাবস্টিটিউট বা বিকল্প হবে না, তারা একটা আরেকটা কমপ্লিমেন্ট বা পরিপূরক হতে পারে। এবং সেই ক্ষেত্রে আমরা কি বলছি, সেই ম্যাথমেটিক্যাল অপারেটরটা আবার দেখি। সেই ক্ষেত্রে মুরগি আর ওই দ্রব্য একসাথে আমরা ভোগ করব। এবং আমরা বলেছি মুরগি যদি আমরা খেতে চাই, মুরগি খাওয়ার সাথে সাথে আমাদের তেল লাগবে, আমাদের আলু লাগবে, আমাদের মশলা লাগবে, পেঁয়াজ লাগবে, মরিচ লাগবে, অনেক কিছু লাগবে। এইটাকে আমরা এখন প্রাইস জেড বলি। এই জেড মানে মুরগি খাওয়ার জন্য যে আনুষঙ্গিক জিনিসপত্রগুলো দরকার, ওগুলো ছাড়া তো আমরা খেতে পারি না, বিকজ এক্স অ্যান্ড ওয়াই আমরা বলছি কমপ্লিমেন্টসের ক্ষেত্রে। ওগুলোর যদি দাম বেড়ে যায় তাহলে কি হবে? মিজানের মার সামনে কি সিদ্ধান্ত হবে? উনি দেখলেন যে তেলের দাম বেড়ে গেছে, উনি দেখলেন যে মরিচের দাম বেড়ে গেছে, উনি দেখলেন যে মশলার দাম বেড়ে গেছে। ওনার বাজেট তো একটা আছে, এই বাজেটের বাইরে তো উনি যেতে পারবেন না। তখন উনি কি বলবেন? মিজানের ভাই বোনদেরকে বলবেন যে বাবারা, এই সপ্তাহে আমরা মুরগি একটু কম খেতে পারবো, কারণ এই দেখ তেলের দাম বেড়ে গেছে, আমি কি করব? আমার তো ফিক্সড বাজেট, এই এক সপ্তাহে এর চেয়ে বেশি আমরা খেতে পারবো না। তাহলে আমরা কি ধরনের সম্পর্ক দেখছি? কমপ্লিমেন্টের দাম যদি বাড়ে পিজেড, সেটা অবশ্যই ঋণাত্মকভাবে মূল দ্রব্য এক্সকে প্রভাবিত করবে। তাহলে চিত্রে আমরা দেখছি কি একটা ডাউনওয়ার্ড স্লোপিং ডিমান্ড কার্ভ দেখছি। এটা নর্মাল ডিমান্ড কার্ভ না। কেন? ওয়াই অ্যাক্সিসে কিন্তু পিএক্স নাই, এখন ওয়াই অ্যাক্সিসে পিজেড আছে। তাহলে আমরা সাবস্টিটিউটস আর কমপ্লিমেন্টস
এই দুটো গ্রাফ এখন আমরা একসাথে দেখি। দুটোর ক্ষেত্রেই আমরা দেখছি পিজেড হচ্ছে ওয়াই অ্যাক্সিসে, কিন্তু যখন আমরা সাবস্টিটিউট দেখছি আমরা আপওয়ার্ড স্লোপিং দেখছি, উপরে উঠে যাচ্ছে। যখন আমরা কমপ্লিমেন্ট দেখছি আমরা ডাউনওয়ার্ড স্লোপিং দেখছি। কেন? সাবস্টিটিউট একভাবে মূলদ্রব্য এক্সকে প্রভাবিত করছে, কমপ্লিমেন্ট করছে ঠিক তার উল্টাভাবে। কেন? কারণ হচ্ছে সাবস্টিটিউটসের ক্ষেত্রে এক্স অর ওয়াই, কমপ্লিমেন্টসের ক্ষেত্রে এক্স অ্যান্ড ওয়াই। আমি ব্যক্তিগতভাবে এইভাবে শিফট অফ দ্য ডিমান্ড কার্ভ আলোচনা করি। কেন? সাবস্টিটিউটসের ক্ষেত্রে কী হচ্ছে, আমরা ধনাত্মক সম্পর্ক দেখছি। তার মানে হচ্ছে যদি পিএক্স অপরিবর্তিত থাকে তাহলে কিন্তু ডিমান্ড ফাংশনটা আগের মতো থাকবে না। যেহেতু আমরা এইরকম একটা সম্পর্ক দেখছি, আমরা ডিমান্ড ফাংশনটা কিন্তু শিফট হয়ে যাবে। কেন? আমরা মূল আমাদের ইকুয়েশন আবার চলে আসি। কোয়ান্টিটি ডিমান্ডেড অফ এক্স ইজ আ ফাংশন অফ দ্য প্রাইস অফ জেড সেটেরিস প্যারিভাস। তার মানে কি পিএক্স কি চেঞ্জ হয়েছে? চেঞ্জ হয় নাই। চেঞ্জ কি হচ্ছে এখানে? প্রাইস অফ জেড চেঞ্জ হচ্ছে এবং সেটা কোয়ান্টিটি ডিমান্ডেড অফ এক্সকে প্রভাবিত করছে। যদি পজিটিভলি প্রভাবিত করে, পি অফ এক্স অপরিবর্তিত থাকলে কি হচ্ছে? মিজানের মা ওই সপ্তাহে বেশি করে এক্স কিনবেন। যদি পজিটিভলি প্রভাবিত না করেন, মিজানের মা ওই সপ্তাহে কম করে এক্স কিনবেন। এই একই যুক্তি কমপ্লিমেন্ট গুডস বা পরিপূরক গুডসের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। এখন আমরা টেক্সট বুকে যেভাবে উপস্থাপন করা হয় সেটা দেখি। এখন যে চিত্রটা দেখছি আমরা, সেটা আমাদের চিরপরিচিত গ্রাফ। ওয়াই অ্যাক্সিসে আছে পিএক্স, এক্স অ্যাক্সিসে আছে কিউডিএক্স। এক্সটা কি? ব্রয়লার মুরগির চাহিদা, কতটুক মুরগি আমাদের মিজানের মা কিনবেন। এখন আমরা P3 প্রথম একটা বিন্দু নেই। আমাদের কোয়ান্টিটি ডিমান্ডেড অফ এক্স ইজ আ ফাংশন অফ দ্য প্রাইস অফ এক্স। এটাই হলো আমাদের চিত্রের হিসাব। P3 ব্রয়লার মুরগির দাম কিন্তু কমে নাই, কিন্তু ঘটনাটা কি ঘটেছে? তেলাপিয়ার দাম বেড়ে গেছে। এখন তেলাপিয়া কোনো একদিন তো নিশ্চয়ই মিজানের মা তার সন্তানদের জন্য বানান। তেলাপিয়ার দাম যেহেতু বেড়ে গেছে, মিজানের মা যেহেতু বাজেট সীমিত, উনি সেই সপ্তাহে কী করবেন? উনি ডেফিনেটলি মুরগি বেশি কিনবেন। ওখান থেকে তেলাপিয়ার মাছের যে বাজেট ছিল সেখান থেকে কিছু সরিয়ে। P3 আনচেঞ্জড। P3 প্রাইসে আমাদের মিজানের মা QDX1 কিনতেন, কিন্তু যেহেতু তেলাপিয়া মাছের দাম বেড়ে গেছে, ওনার মুরগির চাহিদা বেড়ে গেছে। পজিটিভ রিলেশনশিপ। তাহলে উনি এখন QDX2 কিনছেন। তাহলে আমরা একটা বিন্দু পেলাম। এখন আমরা আরেকটা বিন্দু নেই। এই বিন্দুটার নাম দিচ্ছি আমরা P2। P2 যদি মুরগির দাম হয়ে থাকে, ব্রয়লার মুরগির, কিন্তু আবারও তেলাপিয়ার মাছ দাম বেড়ে গেছে, তখন মিজানের মা কি তার থেকে আরেকটু বেশি কিনবেন না ওই সপ্তাহে? তাহলে আমরা আরেকটা বিন্দু পাচ্ছি। একইভাবে P1 যদি মুরগির দাম হয় ওই সপ্তাহে, তেলাপিয়ার দাম আবার বেড়ে গেছে, মিজানের মা কী করবেন? মুরগি আরেকটু বেশি কিনবেন। এখানে একটা শুভঙ্করের ফাঁক আছে। আমরা ডিমান্ড ফাংশন তৈরি করার জন্য P1, P2, P3 অথবা P3, P2, P1 যেভাবেই দেখি, তিনটা বিন্দু নিয়েছি। কার্যত কিন্তু একটা বিন্দুতেই কাজটা হবে। P3 অপরিবর্তিত, তেলাপিয়ার দাম চেঞ্জ হয়েছে, বেশি কিনছেন মিজানের মা। P2 অপরিবর্তিত, তেলাপিয়ার দাম পরিবর্তিত হয়েছে, বেশি কিনছেন মিজানের মা। P1 অপরিবর্তিত, তেলাপিয়ার দাম চেঞ্জ হয়েছে, বেশি কিনছেন মিজানের মা। এটা করছি যাতে আমরা নতুন একটা ডিমান্ড ফাংশন আঁকতে পারি চাক্ষুষভাবে। এই জন্য আমরা তিনটা বিন্দু নিচ্ছি। যেহেতু ব্রয়লার মুরগির দাম অপরিবর্তিত, কিন্তু অন্য একটা সম্পর্কযুক্ত বাজারে প্রাইস কিন্তু ব্রয়লার মুরগির চাহিদাকে প্রভাবিত করছে। আগের তুলনায় আমরা এখন বেশি কিনছি, তাহলে QDX1 আমাদের ডিমান্ড ফাংশন আর থাকবে না। এটা ডান দিকে সরে যাচ্ছে। কেন ডান দিকে সরে যাচ্ছে? আমরা আগের থেকে বেশি কিনছি।
ডান দিকে সরে যাওয়ার আরেকটাও কারণ হচ্ছে আমরা হরিজন্টাল অ্যাক্সিসে মুভমেন্ট শিফটটা দেখছি এবং আমরা জানি যে কোনো বাম থেকে ডান দিকের মুভমেন্ট হচ্ছে বা শিফট হচ্ছে উন্নতি, তাহলে আবার রাইটওয়ার্ড শিফট হচ্ছে। একইভাবে এই জিনিসটা আমরা লেফটওয়ার্ড শিফট দেখতে পারতাম। কীভাবে দেখতাম? P3 কিন্তু অপরিবর্তিত, ঠিক আগের মতো, কিন্তু তেলাপিয়ার দাম এখন কমে গেছে। তাহলে কি হচ্ছে? তেলাপিয়ার দাম কমে গেছে, তেলাপিয়া এখন খুবই আকর্ষণীয় হয়ে উঠছে মিজানের পরিবারে। মিজানের ছোট বোন, সে কিন্তু তেলাপিয়া পছন্দ করে, সে কিন্তু মুরগি বেশি পছন্দ করে না। মাকে বললো, মা তেলাপিয়ার দাম কমে গেছে, আমি এখন তেলাপিয়া খেতে চাই। মিজানের মা তো অবশ্যই বলবেন যে হ্যাঁ মা, অবশ্যই খাবো আমরা। তাহলে কি হচ্ছে? মুরগির চাহিদা কমে যাচ্ছে, ঠিক বিপরীত যুক্তিতে। এখানে আমরা লেফটওয়ার্ড শিফট দেখছি। এবং হরিজন্টালি যদি আমরা মুভ করি বা শিফট করি, আমরা সবসময় জানি যে ডান থেকে বামে যখন যাচ্ছি তখন সব কিছু কমে যাচ্ছে, এটা লেফটওয়ার্ড শিফট হচ্ছে। আমাদের কিন্তু আরেকটা চলক ছিল, সে হচ্ছে আয়। আয় পজিটিভলি মানুষের চাহিদাকে প্রভাবিত করে, আয় নেগেটিভলিও করতে পারে। কিভাবে? আমরা আগে প্রথমে একটা চিত্র দেখি। এখানে আমরা এক্স অ্যাক্সিসে কোয়ান্টিটি ডিমান্ডের এক্সই রাখছি, ওয়াই অ্যাক্সিসে রাখছি এম, ইনকাম। আমরা যখন ছাত্র থাকি তখন কিন্তু আমাদের ইনকাম কম, আমরা একটা বেসিক মোবাইল ফোন ব্যবহার করি। ছাত্র তো শেষ, আমরা কর্মক্ষেত্রে ঢুকলাম, কর্মক্ষেত্রে ঢোকার পরে আমাদের ইনকাম বাড়লো। তখন কি হচ্ছে? ইনকাম বাড়ার ফলে আমাদের ভালো একটা মোবাইল ফোনের প্রতি আমাদের নজর লেগে গেল, আমরা সেটা কিনতে পারবো। এইভাবে যদি ইনকাম বাড়ার ফলে এক্সের চাহিদা বেড়ে যায়, এগুলোকে আমরা বলি নর্মাল গুডস। এখন আমরা 2 দিন আগে ছাত্র ছিলাম, এখন চাকরি পেয়েছি, আমাদের ইনকাম বেড়ে গেছে, ভালো ফোনটার প্রতি আমাদের নজর যেটা ছিল, আমরা আমাদের চাহিদা ফুলফিল করতে পেরেছি, আমাদের একটা শখ ছিল, শখটা মেটাতে পেরেছি। আমরা ছাত্র অবস্থায় যে মোবাইল ফোনটা ব্যবহার করতাম সেটার চাহিদা এখন কি? কিছু কিছু দ্রব্য আছে ইনকাম বাড়ার ফলে সেগুলোর চাহিদা কমে যায় আমাদের কাছে। সস্তা মোবাইল বা যে মোবাইলের ফিচার্স কম, এইগুলোকে আমরা বলি ইনফিরিয়ার গুডস। কোনো কোনো বইতে বলে নর্মাল গুডস, কোনো কোনো বইতে বলে ইনফিরিয়ার বা ইনকাম সুপিরিয়ার, ইনফিরিয়ার। এইটা তাহলে আমরা ঠিক ওইভাবেই সাবস্টিটিউটস এবং কমপ্লিমেন্টসের ক্ষেত্রে যেভাবে দেখেছি ওইটাই দেখব। যদি নর্মাল গুডস হয়, আপওয়ার্ড স্লোপিং ডিমান্ড কার্ভ, ওয়াই অ্যাক্সিসে এম। যদি ইনফিরিয়ার গুডস হয়, ডাউনওয়ার্ড স্লোপিং ডিমান্ড কার্ভ, ওয়াই অ্যাক্সিসে এম। একইভাবে আমরা যখন লেফটওয়ার্ড শিফট আর রাইটওয়ার্ড শিফট দেখেছি আমাদের চিরপরিচিত গ্রাফে, এক্স অ্যাক্সিসে কিউডিএক্স, ওয়াই অ্যাক্সিসে পিএক্স, নর্মাল গুডসের ক্ষেত্রে কি হবে? শিক্ষার্থীরা এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন, ডান দিকে শিফট হবে। কেন? দ্রব্যটার দাম ঠিকই আছে ওই P3, কিন্তু আমাদের তো ইনকাম বেড়ে গেছে, আমাদের এখন সেই দ্রব্যটা কেনার ক্ষমতা আছে, তাহলে আমাদের ডিমান্ড কার্ভটা অবশ্যই ডান দিকে শিফট করবে। ইনফিরিয়ার গুডসটা তাহলে কী হবে? বাম দিকে শিফট করবে। আমাদের ইনকাম বেড়ে গেছে, এখন বেসিক ফোনের প্রতি আমাদের চাহিদা কমে গেছে, সুতরাং আমরা এটা বাম দিকে শিফট করবে। আজকের পর্বে আমরা সাবস্টিটিউটস, কমপ্লিমেন্টস, নর্মাল গুডস আর ইনফিরিয়ার গুডস মূলত আলোচনা করেছি। বাংলাদেশের কনটেক্সটে কি কি উদাহরণ আছে সেটা আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। আমাদের ফেসবুক পেজে সাবস্ক্রাইব করবেন, আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আগামী পর্বে আপনাদের সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।